অ বউ, তোরা সবাই ভিজে ভাত খাইয়ে নিলি, আমায় দুগাল দে কেনে? কাল সন্ধে রাতে এক মুঠো মুড়ি দিলি, তা বাদে আর কিছুই পেলাম না। খিদা তো লাগে নাকি? থাম তো বুড়া, নিজেরাই আধবেলা পেটে কিল মেরে আসি, ছোট ছেলা দুটার কিছুই জোটে নাই। তুই ভাত কই পেলি? ভাত রান্না হয় নাই কাল। নিচে বাইসে থাকলি, ছেলেটা কোথায় হারাইয়া গেল? সেই যে লইকে নিয়ে কাঠ আনতে গেল, আর তো ফিরল না। আমি মেয়ে মানুষ, তিনটে পেট ভরাই কেমনে? বুড়ো সুবল পুত্রবধূ কমলাকে এক ঝুড়ি সাপসাপান্ত করে তার কুঠুরিতে ঢুকে যায়। মাতলা নদীর ধারে ছোট্ট গ্রাম ওদের, অধিকাংশই জেলে, কাঠুরে আর মৌলে। রুজি রুটির জন্য সুন্দরবনই ওদের কাছে সম্বল। পুরুষরা দল বেঁধে নৌকো নিয়ে একসাথে বেশ কয়েকদিনের জন্য দক্ষিণ রায়ের দেশে রওনা হয়। গ্রামে পড়ে থাকে শুধু শিশু, মহিলা আর অকর্মণ্য বৃদ্ধের দল। গুগলি, শাক সেদ্ধ আর দু এক মুঠো ভাতে তাদের খিদে মেটে। কমলার স্বামী নগেন ছিল কাঠুরে। গভীর জঙ্গল থেকে কাঠ কেটে গঞ্জে বিক্রি করাই ছিল তার উপার্জনের মাধ্যম। জোয়ান মরদ ছিল সে, ইস্পাতের ফলার মতো চকচকে চেহারা, তেমনি খাটার ক্ষমতা। সংসারে তখন অভাব বলতে কিছুই ছিল না। ঘরামির কাজও খুব ভালো জানত সে। বর্ষাকালে কাদা আর শুলোয় ভরা সুন্দরবনে যখন যাতায়াত কষ্টসাধ্য হয়ে উঠত, হোগলা পাতার ঘর ছেয়ে আর মাছ ধরে সে তার সংসারের দুবেলার আহার ঠিক জোগাড় করে আনত। 11 বছর বয়সের কমলাকে বিয়ে করে নিয়ে আসে নগেন। আজ কমলার বড় ছেলে নারায়ণ 11 বছরের হলো, আর ছোট ছেলে সুরেন 8 বছরের। এই একটা বছর ধরে বনবিবির পায়ের তলায় কত চোখের জল যে বয়ে গেল কমলার। ছেলে ছিল সুবল বুড়োর প্রাণ। নগেনের মা অনেক ছোটবেলায় মারা গিয়েছিল। সেই থেকে নগেনের কাছে বাবাই ছিল বাপ মা সব। বুড়ো বাপকে বোধহয় নিজের বউ ছেলের চাইতেও বেশি ভালোবাসত নগেন। কমলারও যে শ্বশুরের ওপরে মায়া দয়া নেই তা নয়, কিন্তু অভাবের সংসারে এই অবুঝ বৃদ্ধকে সে সামলে উঠতে পারে না। কমলার আর এক চিন্তা তার বড় ছেলে নারায়ণ। 11 বছর বয়স হলো তার। তাদের গরিব ঘরে এই বয়সেই ছেলেরা বেশ বড় হয়ে ওঠে, বাপের কাজে সাহায্যও করে। কিন্তু জন্ম থেকেই তার বাঁ পাখানা সরু, পা টেনে টেনে হাঁটে সে যে সংসারে ভবিষ্যতে খুব একটা সাহায্য করতে পারবে সে আশা কমলার নেই। সে এখন শুধু সুরেনের মুখের দিকে তাকিয়ে আছে। যতই বকুক না কেন, বৃদ্ধ শ্বশুরের অসহায় মুখের দিকে চেয়ে মায়া হয় কমলার। মাটির হাড়ি হাতড়ে খানিকটা খুদ আর চাল পায় সে। মনে মনে ভাবে, আজ তো চলুক, কালকের কথা কালকে। মাটির বারান্দার কোণে উনুনে কাঠকুটো গুজে হাড়িখানা চাপায় সে। ভাত ফুটার গন্ধ ছড়িয়ে পড়ে। সুবল বুড়োর চোখ নষ্ট হলেও নাক কিন্তু সরেস। একগাল হেসে তার খুপড়ি ঘর থেকে মাথা বাড়ায় সে। ও, ভাত তাইলে চাপাইলি? বড় খিদা লাগছিল রে। তুমি বসো, ভাত দিচ্ছি এক্ষুনি। আয়োজন সামান্য। ফ্যান ভাত, নুন, 1 ফোঁটা সর্ষের তেল, একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা পোড়া। মাটির বারান্দায় দুটো শানকিতে খানিকটা করে ফ্যানে ভাতে বেড়ে শ্বশুর আর বড় ছেলেকে ধরে দেয় কমলা। সুরেনকে ধারে কাছেও কোথাও দেখা গেল না। তাকে ডাকার জন্য উঠোনে নামে সে। পশ্চিম দিকে তাকিয়ে ভয়ে তার বুকের ভেতরটা হিম হয়ে আসে। কুচকুচে কালো মেঘে আকাশ ঢেকে গেছে। বড় বড় গাছের মাথাগুলো কেমন যেন ভুতুড়ে লাগছে। চকিতে তার মনে পড়ে যায় অতুল সুপাই বলেছিল বটে, 2-4 দিনের মধ্যে কি একটা তুফান আসছে, সবাই যেন সাবধানে থাকে। তাহলে কি সেই তুফান এসে গেল? সুন্দরবনে এই প্রকৃতির রোষে প্রায়ই পড়তে হয় তাদের। গৃহহীন হয়ে দরায় দানে প্রতিপালিত হতে হয় কিছুদিন। তবু মানুষের স্বাভাবিক নিয়মেই আবার ফিরে আসে তারা, গড়ে তোলে নিজেদের বসতি। এখন তাহলে বুড়ো শ্বশুর আর ছেলে দুটোকে নিয়ে কেমন করে বাঁচবে সে? ওই তো সুরেন দৌড়ে আসছে। চারপাশটা কেমন যেন নিস্তব্ধ হয়ে এসেছে। মহাপ্রলয়ের পূর্ব লক্ষণ।
হায় বনবিবি, তোমার সৃষ্টি তুমি ধ্বংস করে দেবে। সুরেন হাঁপাতে হাঁপাতে এসে মায়ের হাত ধরে টানে। ও মা, ঝড় আসতিছে, ক্লাবের ছেলেরা দুখান নৌকা এনেছে, জামা কাপড় যা আছে সব পুটলি বেঁধে নে মা। ওপারে স্কুলের পাকা বাড়িতে দাদারা সবাইরে নিয়ে যেতেছে, আমরাও যাব। ও মা, তাড়াতাড়ি কোন না। দুগাল ভাত খেয়ে নে বাপ, মুখের খাবার। অসহায় চোখে আকাশের দিকে তাকায় কমলা। ওই মেঘের গোড়া খুলেছে, এখনই নখ দাঁত বার করে ছুটে আসবে সেই শয়তান, পলকে শেষ করে দেবে এতগুলো লোকের এত দিনের একটু একটু করে গড়ে তোলা স্বপ্ন। ভাত খাবার সময় নেই রে মা, নৌকো চাললো বলে দাদারে ডাক, ওর তো নদীর ঘাটে অব্দি হেঁটে যেতে অনেক সময় লাগবে। দাদা তো যাবে, এখন ওই 80 বছরের বুড়োটারে কেমনে ঘাট অব্দি টেনে নিয়ে যাই ও দেখি, ও তো নড়তে চড়তে পারে না। আমি মেয়ে মানুষ, ওরে নিয়ে কি করি বলতো। ও মা, ওই দেখো গাছের মাথা গুলান দুলছে, আর যে সময় নাই মা, তোর পুটলি বাঁধা শেষ হলো, হাওয়া যে বাড়লো, ওরা চইলা গেল, এখনই চাপা পড়ে মরতে হবে। বুড়োর মায়া সার মা, ওর বয়স হয়েছে, দুদিন বাদে এমনি মরবে। এখন পুটুলি আমারে দে, তুই দাদারে নিয়ে আয়। পুটুলি মাথায় ঘাটের দিকে ছুট লাগায় সুরেন। ও নারায়ণ বাপ আমার, তাড়াতাড়ি আয়, গাছগুলোর মাথা দুলতেছে, নৌকা ছেড়ে দিলে যে বাঁচবি না বাপ। বৃদ্ধ সুবল তখনও ভাতের থালায় চুমুক দিয়ে শেষ ফ্যানটুকু খাচ্ছে। অসহায় দৃষ্টিতে সে নাতির মুখের দিকে চায়। ও দাদা, ওরা সব কোথায় যায়? জ্বর উঠলো নাকি? ওরে বউ, আমি সে হাঁটতে পারি নে, আমারে ফেলি চলে যাবি তোরা? ওরে যাস নে রে, আমায় নিয়ে চল। বাপ, আমি যে মেয়ে মানুষ, কেমনে নেব তোমারে? তোমার নাতিগুলান বাঁচলে যে তোমার বংশ বাঁচবে, ওদের যে মা আমি, কি করি এখন? হা বনবিবি, পথ দেখাও, আর পাপের মুখে ঠেলে দিও নি। চকিতে ঘুরে দাঁড়ায় নারায়ণ, এক মুহূর্তে যেন তার মধ্যে সমস্ত পৌরুষ জেগে ওঠে। দাদা বুড়া, কি করে ভাবলি আমরা তোরে রেখে যাব? তুই তো আমাদের বাপের বাপ রে, তুই না থাকলে বাপ পেতাম কেমনে? স্কুল মাস্টার শিখাইছে বাপ নাকি স্বর্গের থাকিও বড়, তুই তো সেই বাপেরও বাপ। তুই না বাঁচলি এ পাপের বোঝা নিয়ে ভগবানের জবাব দেব কি? আয় দাদা, তোরে আমি পিঠে করি পুরা ঘাট অব্দি নিয়ে যাব। মরি তো দাদু নাতি একসাথেই মরবক্ষণ। পঙ্গু নাতি পিঠে নাই শুকিয়ে এতটুকু হয়ে যাওয়া চলৎ শক্তিহীন দাদুকে দু হাতে তার গলা জড়িয়ে ধরে সুবল। নাতিকে আদর করে বলে, নখেন আমার হীরের টুকরা ছেলের জন্ম দিছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘাটের দিকে এগোয় নারায়ণ। বিপিন মাঝি চিৎকার করে ডাকে, ও নারায়ণ, একটু তাড়াতাড়ি আয় বাপ, হাওয়া যে মাতাল হয়ে উঠল। বনবিবিকে প্রণাম জানায় কমলা। ঘন মেঘে ঢাকা আকাশের দিকে তাকিয়ে মৃত স্বামীর উদ্দেশ্যে বলে, ছেলে দুটোরে তুমি আশীর্বাদ করো গো, চিরজীবন ওরা বাপের মন যেন এমন ভাবেই বোঝে।